Audio Jungle. Audio Jungle. আমি মোহাম্মদ গোলাম হোসেন 280 দক্ষিণ যাত্রাবাড়ি। আমার পিতা মরহুম আমানুল্লাহ। আমি মহান মুক্তিযুদ্ধের সময় আমি ইন্টারের ছাত্র, তৎকালীন কায়দি আজম বর্তমান সোহরাওয়ার্দী কলেজ, এই কলেজের অধ্যয়নরত ছিলাম। মুক্তিযুদ্ধের শুরু থেকেই আমরা যখন স্বাধীন বেতার বাংলা থেকে মুক্তিযোদ্ধাদের জয় গান সংবাদ শুরু হইল, তখন আমরা আমাদের যে বন্ধু বান্ধবের সার্কেল মোটামুটি তখন একটা আমরা আগ্রহ প্রকাশ করলাম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কোথায় করব, কিভাবে করব, এটার কোনো ট্যাচ আউট ছিল না। সম্ভবত এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের প্রথম দিকে দেখলাম আমাদের এখানকার প্রথম যিনি যুদ্ধকালীন গেরিলা কমান্ডার জনাব নজরুল ইসলাম ভাই, তার সাথে হানিফ, জিন্না, আবুল হোসেন, তারা প্রথম আসলো। আইসা এই দেশে আতঙ্কিত সৃষ্টি শুরু করলো পাকিস্তানিদের বিরুদ্ধে। তখন আমরা আরো সোচ্চার হয়ে গেলাম যে মুক্তিযুদ্ধ দেশে আমাদের এখানেও ঢুকছে, আমাদের এখানেও আসছে। এইভাবে প্রচেষ্টা ছিল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি কিভাবে। সবসময় কানাকানি করি নিজেরা, বন্ধু বান্ধব যারা, সমবয়সী যারা, কিন্তু যাব কিভাবে, কোথায় যাব, কিভাবে যাব, এটা সাইট আউট করতে পারিনি। হঠাৎ যাত্রাবাড়ির অন্যতম কৃতি সন্তান আব্দুল মতিন, পরবর্তী মুক্তিযুদ্ধের কমান্ডার দায়িত্ব পালন করেছেন, আমাকে এবং তার চাচাতো ভাই নিজামকে সংবাদ দিল কুতুবখালী তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, এবং সংবাদদাতাকে বলে দিয়েছিল যে আগামীকাল সকালে আইসা ওরা দুজন আমার এখানে যেন নাস্তা করে এই সময় আসার জন্য। আমরা ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম আরো অনেকে বসে আছে, নাস্তা নিয়ে অপেক্ষা করছে। আমরা নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে মতিন বলল যে এইখানে থেকে তো লাভ নাই, আমরা আগামীকাল ভারতে যাব, যে তুমি প্রস্তুতি নাও। আমাকে এবং নিজামকে বললো তোমরা প্রস্তুতি নাও। আমি একটা প্রশ্ন করলাম যে ভাই, আমরা যদি আরো বন্ধু বান্ধব কাউকে নিয়ে যেতে, হ্যাঁ যত পারো নিতে পারো, আমি এটা নিয়ে যাব, বহন করবো। কিন্তু তখন বইলা এতটা সবাইকে রাজি করতে পারে নাই। কলতাবাজার, ঢাকা কলতাবাজারে আমার সম্পর্ক মামা, তাকে ইনফর্ম করলাম। সে মানে খুব উদ্গ্রীব যাওয়ার জন্য, এবং সে যত সময় আসলো। মতিনের ইনস্ট্রাকশন মতন আমরা ডামরার ওপারে তাড়াবো। ওখানে ওই যে বাঁশের দোকান, কাঠের দোকান, এগুলো ছিল। উনি আমাদের ইনফরমেশন করলো যে তোমরা ওইখানে এতটা সময় যাবা, কিন্তু সাবধান, সরাসরি ডামরা পার হইবে না, ঘুরা ওদিকটা পার হয়ে তারপর আসবা, কারণ এই সামনে মিলিটারি চেকপোস্ট আছে। আমরা যত কাজ ততই কি, আমরা ওইভাবে গেলাম। গিয়ে তার সাথে গিয়ে আমরা 2500 থানার দিয়ে ওইখানটা দিয়ে গিয়ে আমরা পরদিন নৌকায় করে আমরা ভারতের দিক যাই, এবং ভারতে গিয়ে পৌঁছাই। চলার পথে অনেক বাধা বিঘ্ন আসছে, বর্ডার পার হইতে অনেক কষ্ট হয়েছে। এমনকি আমরা পথ ভুলে গেছিলাম। পথ ভুলে যাওয়ার পরে তখন ভারতের ওই পার যে যাবো, ওই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। রাত্র গভীর রাত, 3টা বাজছে, 4টা বাজছে, কিন্তু যেতে পারতেছি না। তখন প্রচুর বৃষ্টি ছিল, মশাল দরে বৃষ্টি ছিল, আমরা বৃষ্টিতে ভিজতেছি। এমন সময় খেয়াল হলো যে এখানে যে আশেপাশে বাড়ি আছে দেখা যায়, এই বাড়িতে আমরা নক করি।
একটি বাড়িতে আমরা নক করলাম, পরে একটা বৃদ্ধ লোক হারিকেন নিয়ে বাড়ি এলো, বললো স্যার হাম লোক আর রাহা। আরে উর্দু কথা কয়, তো নক করছে, নক করে দেয় আমাদেরকে। আমাদের দেখে আশ্চর্য হয়েছে, কি আপনারা এখানে কেন, এইখানে কি খুব ধীরে ধীরে কথা বলছে। বলে আমরা তো বর্ডার পার হবো, আমরা তো রাস্তা হারাই ফেলছি। খুব সর্বনাশ। উনি আমাদেরকে পথ দেখাইলো, মাত্র 5 মিনিটের পথ। ওই পাশেই ঘুরতেছি, অর্থাৎ যে জায়গাটা আমরা ঘুরতেছি, আমাদের ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমত যে বৃষ্টি হচ্ছিল। সেনাবাহিনীরা, পাকিস্তানের জান্তারা, তারা ব্যাংকার থেকে বাইর হইতেছিল না। এই করে আমরা ওপারে গেলাম, বিএসএফ ক্যাম্পে ওই পারে চলে গেলাম। ওই পারে বিএসএফ ক্যাম্পে চলে গেলাম। বিএসএফ ক্যাম্পের থেকে পরদিন সকালে ওইখান থেকে আমরা আগরতলা শহরে আসলাম। আগরতলা শহরে বটতলা আসলাম। বটতলা থেকে নাস্তা আস্তা করে ওটা বাস গাড়ি ছিল, সে বাস গাড়িতে আমরা 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার, জায়গার নাম ছিল মেলাগড়। সরাসরি আমরা মেলাগড়ে গেলাম। ওইখানে আমাদের এলাকার যে কমান্ডার ছিল জিন্না, ওই জিন্না ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং চেকপোস্টে যাওয়ার সময় আমাদের আরপি জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন, কে আপনাদের ইনফর্মার। তখন আমরা ওই জিন্নার কথা বলার পরে জিন্নাকে ফোন দিল, হাতে ঘুরায় ফোন দিল পরে জিন্না আসলো, কাজদার পাড়ে আবুল সাহেব আবুল আসলো, আইসা আমাদেরকে দেখলো, হায়দার স্যারকে বললো, মানে সেক্টর কমান্ডার মেজর এটিএম হায়দার, ওনাকে বললো যে এরা আমার লোক। জিন্না সাহেব বললো এরা আমার লোক, এটা মতিন আমাদের সাথে কাজ করছে, আর এরা হলো নতুন। তো ওইখানে ক্যাম্পে ঢুকলাম। ঢুকার পরে মতিনকে জিনারা নিয়ে গেল গা, আর আমাদেরকে হায়দার স্যার নিচে পাঠালো যে এইখানে তোমাদের টেন্ট দিব, এখানে তোমরা থাকো। তো ওইখানে গিয়ে দেখি আমাদের বন্ধু বান্ধব, আমাদের এলাকার আশরাফুল হক মেজু, শহীদ ফারুক, যিনি মুক্তিযুদ্ধে পরবর্তীতে শহীদ হয়েছে, আলাউদ্দিন করে একজন বন্ধু, তারা দেখে আমাদেরকে দেখে খুব বিচলিত হয়ে গেল এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে তাঁবু ঠিক করে দিল, খাবারের ব্যবস্থা করলো, সবকিছু তারা আমাদের ব্যবস্থা করলো। পরবর্তীতে ওইখানে আমাদের মেলাঘরেও ট্রেনিং হইল, কিন্তু চানমারি হলো না। প্রত্যেক অস্ত্রে আমরা ট্রেনিং দিচ্ছি, এক্সপ্লোসিভ দিচ্ছি, গ্রেনেড, সবকিছু, কিন্তু অর্থাৎ চানমারি হয় না, মানে ফায়ারিং করায়নি। তো তৎকালীন ভারতীয় সরকারের হয়তো নিষেধ ছিল এলাকায় ফায়ারিং না করার জন্য। আমাদের গ্রুপকে ফায়ারিং না করে আমাদেরকে পাঠিয়ে দিল মিত্র বাহিনীর হাতে পালাটার জায়গা নামক স্থানে। সেখানে একটা মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প ছিল। সেই ক্যাম্পটা পরিচালনা করতো বাংলাদেশের ক্যাপ্টেন সুজাত আলী সাহেব, তিনি এমপিও ছিলেন। আর প্রশিক্ষণের পুরো দায়িত্বটা ছিল তখন মিত্র বাহিনী, ভারতীয় সেনাবাহিনীদের হাতে। ওইখানে 28 দিন প্রশিক্ষণ নিলাম। 28 দিন প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা আবার মেলাঘর আসলাম, অর্থাৎ আমাদের হেডকোয়ার্টার আসলাম। হেডকোয়ার্টারে 3 দিন রেস্ট দেওয়ার পরে আমাদের পুরো গ্রুপটা নিয়ে আসলো ভারতের কোনাবন নামক স্থান, আর বাংলাদেশের অভ্যন্তরে রইল কসবা এলাকা। ওই কোনাবন এলাকাটা ছিল ছোট ছোট টিলা পাহাড়, ছোট ছোট টিলা এখনো আছে, অনেকটা আমি দেখে আসছি। ওই টিলা পাড়ে এখানে আমাদের নিয়ে এলো, রেগুলার যুদ্ধ হয় এখানে। ওইখানে আমাদেরকে সবাইকে ওই ভাঙ্কারে ঢুকালো, মানে রেগুলার যুদ্ধ কিভাবে করে, মেনলি এইটা। দ্বিতীয়ত হইল যে আমরা যে প্রশিক্ষণ নিছি, আমরা তো কোনো ইসে অংশগ্রহণ করিনি, এটার একটা সাহস করানোর জন্য আমরা নিল। ওইখানে আমরা 7 দিন ওই ভাঙ্কারে ছিলাম এবং সম্মুখ যুদ্ধেও অংশগ্রহণ করছি পাকিস্তানিদের সাথে। খুব একটা দূরত্ব ছিল না, তুমুল এক সময় ওই 7 দিনের মধ্যে একদিন মানে খুব তুমুল যুদ্ধ হলো। আমাদেরকে অ্যাডভান্স করতে বললো। আমরা পুরো দলটি এবং মিত্র বাহিনী যারা, তারা আমাদের পিছনে ছিল, অর্থাৎ তারা আমাদের ব্যাকিং দিছে। তা আমরা যখন অ্যাডভান্স হইতে গেলাম, তখন পাকিস্তানিরা তখন ব্যাক করতেছিল। এক পর্যায়ে একটা ইউটার্নের মতন আমাদেরকে মুছে ফেলে দিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে ওইখানে আমাদের সাথে তুমুল লড়াই হয় এবং
পিছন থেকে মিত্র বাহিনীর আর্টিলারি ওইখানে একাধিকবার আর্টিলারি হয়, এতে করে পাকিস্তানি সেনারা তখন পিছু হয়ে যায়। তা আমরা ওইখান থেকে যুদ্ধ শেষ করে আসার সময় পরে শুনি যে আমাদের এই মুক্তিযোদ্ধা 5 জন শাহাদাত বরণ করেছে এবং ভারতীয় 6 জনকে আহত অবস্থায় নিয়ে আসছে। একজন ছিল আহত ছাড়া। আমরা রণক্ষেত্রে হেডকোয়ার্টারে আসলাম। হেডকোয়ার্টারে আসার পরে ওখানে আমরা 2 দিনের 3 দিনের মতো স্টে ছিলাম। স্টে করার পরে তো ধরুন আমাদেরকে নতুন করে অস্ত্রশস্ত্র দেয়। যে অস্ত্রশস্ত্রের মধ্যে 2-3 দিন লাগছে এটা পরিষ্কার করতে, অর্থাৎ এমন গিরিজ ছিল, গিরিজ করা ছিল অস্ত্রশস্ত্র, এগুলো পরিষ্কার করতে 3-4 দিন সময় লাগছে। পরে আমাদের যে সেক্টর কমান্ডার হায়দার স্যার উনি বললো যে তোমরা একটা গ্রুপ সৃষ্টি করো, তোমাদের দেশে বাংলাদেশে তোমাদের প্ল্যান করা হবে, তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা ওইখানে গিয়া তোমাদের দেশে ঢুকে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, পাক বাহিনীর সম্মুখে তোমাদের ওইখানে হইতে হবে। তো আমরা এইভাবে গ্রুপ ঠিক করার জন্য এই তেজগাঁও থানার কচুক্ষেত এলাকার এক ভদ্রলোক ছিল, ছেলে ছিল, তার নাম ছিল হেদায়েতুল্লাহ। তাকে আমরা গ্রুপ কমান্ডার করে 34 জনের একটা গ্রুপ আমরা সৃষ্টি করলাম। সৃষ্টি করে আমরা হায়দার স্যারকে জানালাম। উনি আমাদেরকে সবার সাথে কথাবার্তা বলার পরে ঠিক আমাকে ওই গ্রুপের টুয়াইসি কাম কেশিয়ার করলেন, অর্থাৎ আমি ওই গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং কোষাধ্যক্ষ। আমি একটু লেখাপড়া জানতাম, যার জন্য আমাকে টাকা পয়সার হিসাবপত্র সবকিছু আমার কাছে দায়িত্ব দিই। তো আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন যে কখন তোমাদের হুঁশিয়ার দিব, তোমাদেরকে নিয়ে যাবো আমরা। ঠিক যে কথা সেই কাজ। এইভাবে আমরা যখন এটা আমাদের কল করা হলো, আমরা সবাই কলিং হইলাম। রাত্রে 9:30-10টার দিকে আমাদেরকে সোনামুড়া থেকে পার হয়ে ত্রিপুরার হাতিমারা করে একটা জায়গা আছে, যেখানে অস্থায়ী ক্যাম্পও ছিল মুক্তিযোদ্ধাদের, আমাদেরকে ওইখানে স্টে করালো। ওইখানে ওদিনও মুষলধারে বৃষ্টি হইতেছে। পরে দেখলাম ভারতীয় একটা সেনা অফিসার এবং আমাদের সেক্টর কমান্ডার হায়দার স্যার, 1900 একটা জিপ গাড়ি নিয়ে ওইখানে আমাদের এখানে আসলো এবং ওই বৃষ্টির মধ্যে আমাদেরকে সবাইকে সিঙ্গেল লাইন ফলোইং করলো। সিঙ্গেল লাইন ফলোইং করে সবাইকে চেক করলো, কারোর সাথে কোনো ম্যাচ আছে কিনা, বিড়ি সিগারেট আছে কিনা, এগুলো সব চেক করলো। চেক করে আমাদেরকে নির্দেশনা দিল যে তোমরা তোমাদের সামনে যে লোকটা থাকবে সেই হলো গাইডার, সে তোমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাবে। আমরা সেইভাবে আমরা রাত্র 12টার দিকে, 12টা হবে, একটা না দাঁড়াইছিলাম লাইনে। 12টার পরে আমার অর্ডার হলো মার্চ করার জন্য। তো সামনে আমাদের যে লোকটা উঠলে গাইডার, উনি যেভাবে যাবে আমরা ওইভাবে যাবো। আমরা সিঙ্গেল লাইন 34 জন আমরা ঢাকাতে যাবো, আমরা ঢাকাতে আসবো। তো আস্তে 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 এক পর্যায়ে রেললাইনের এখানে আসলাম। যে যখন রেললাইন পার হইতেছিলাম তখনই টাপাটাপ 2-3টা গুলির আওয়াজ পেলাম, গুলির আওয়াজ হইল এবং আমরা সবাই পজিশন নিয়ে নিলাম, লাইন পজিশন হয়ে গেলাম। লাইন পজিশন হয়ে যাওয়ার পরে দেখি চারিদিক থেকে আরো গোলাগালি হইতেছে, দোনো পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে না, এটা মিত্র বাহিনীর থেকেও হইতেছে, পাক বাহিনীর থেকেও হইতেছে। এই মাঝখানেই আমাদেরকে সজাগ করলো তারা রাজাকার, তাদের হাতে বেছে রাজাকার লেখা, 3 রাইফেল কান্দে, ওরা এই পড়া, রেনকোট পরা, বলে তাড়াতাড়ি উঠেন। বলে কি হয়েছে, আপনার লাইন ক্লিয়ার হয়েছে, লাইন ক্লিয়ার হয়েছে, আপনারা সোজা যান। আমাকে পথ দেখালো যে এই বাঁশের সাঁকো আছে, এই সাঁকুদ আপনারা পার হবেন, আর সাঁকুদে যদি না পারেন কোমর পানি আছে, কোমর পানি সাঁতরে পার হইতে পারেন। আমরা ঠিকভাবে এই যেমন কথা তেমন কাজ
এইভাবে আমরা পার হয়ে আস্তে 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 আমরা ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকার দিকে এসে আমরা প্রথম অবস্থান নিলাম বিএলএফ ঢাকার পূর্ব অঞ্চলের যে কমান্ডার ছিল, ওনার নাম ছিল, ওইখানে নাম ছিল পারভেজ, পরে শুনলাম ওনার নাম হলো খসরু। ওনারা বিএলএফ এর পূর্ব অঞ্চলের কমান্ডার ছিল। ওই বালিয়াপাড়া ২৫০০-এর বালিয়াপাড়া নামক স্থানে জমিদার বাড়ির ভাঙ্গা একটা জায়গায় এখানে তাদের ক্যাম্প ছিল। আমরা ওইখানে পৌঁছেছি। তা আমাদের পৌঁছানোর আগেই তাদের কাছে ইনফরমেশন অলরেডি হয়ে গেছে যে একটা টিম আমরা আসতেছি, এখানে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা এখান থেকে আবার পাস হইব ঢাকার দিকে। ওরা ওইভাবে আমাদের খানা টানা প্রস্তুত করছিল, আমরা ওইখানে অপেক্ষা করছি। তো ওরা ওই দিন রাত্রে আমাদের পুরো ক্যাম্পটা বুঝাই দিয়া ওরা একটা অপারেশনে বাড়িল। এই অপারেশনটা হইল আপনার নরসিংদী, ঢাকা থেকে নরসিংদী যাওয়ার সময় যে ওই ব্রিজটা আমার এই মুহূর্তের নাম পড়তেছে না, ওই দ্যাট ইজ পার হইয়া এটার পরে একটা বড় ব্রিজ, পরে ব্রিজটাই উড়াইছে। ওই ব্রিজটা সেদিন উড়াইছে তারা। আমরা তাদের ক্যাম্প পাহারা ছিলাম। ওই ব্রিজ থেকে 4টা রাজাকার অস্ত্র শস্ত্র সহ ধরে নিয়েছে, ব্রিজটা পূর্ণাঙ্গভাবে ধ্বংস করে দিয়েছিল। সকালবেলা আমরা ওইখানে দেখলাম 4টা রাজাকার ধরে নিয়েছে ব্রিজ। এলাকার মানুষ খুব দৌড়ঝাঁপ করে এদিক সেদিক পালাইতেছে। এর মধ্যে আমরা মুভ করলাম, আমরা ঢাকার দিকে মুভ করলাম। আমরা সিঙ্গেল লাইনে আবার আসতেছিলাম। আইসা আমরা ঢাকার পূর্ব অঞ্চলে যে মুক্তিযুদ্ধের যে বড় ঘাঁটি ছিল ইসাপুরা, এই ইসাপুরা নামক স্থানে এসে আমরা এখানে ক্যাম্প স্থাপন করলাম। আমরা এখানে রেস্ট নিলাম। পরবর্তীতে আমাদের যে কাজটা ছিল মোটের উপরে, আমরা যারা মুক্তিযোদ্ধা ধীরে ধীরে একটু বড় দিকেছে। অপারেশন সরকারের যে সমস্ত কানেকশনগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, মিল, ফ্যাক্টরি, এই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করা এবং এই সমস্ত কাজে লিপ্ত হওয়া আমাদের যে টার্গেটগুলো ছিল। এবং প্রত্যেক মুক্তিযোদ্ধাদেরও সেই সময় গেরিলা যারা আমরা ছিলাম তাদেরও দায়িত্ব এটাই ছিল। আমরা সেইভাবে এখানে কাজ করতেছিলাম। আমরা গ্রুপটা একটা কাজ করেছিলাম। সাদেক হোসেন খোকা সাহেব আসলে উনি একটা গ্রুপের কমান্ডার ছিলেন। ওনার সাথে একটা বড় অপারেশনে আমরা লিপ্ত হয়েছিলাম। তিতাস গ্যাস লাইনটা উড়াই দেওয়ার সময় আমরা তাদেরকে কভারিং পার্টি হিসাবে কাজ করেছি ওই সময়। এইভাবেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দেশের বিজয়। কারণ মুক্তিযোদ্ধাদের অরিজিনাল কাজটাই ছিল ঢাকা শহরে বা বিভিন্ন যে হিট অ্যান্ড রান, মানে আক্রমণ করে ওই এলাকায় ছেড়ে দেওয়া। এইভাবে আমাদের যুদ্ধ করতে করতে এইভাবে বিভিন্ন জায়গায় আঘাত আনতে আমরা দেশের স্বাধীনতা পাইছি। স্বাধীনতা আসছে, আমরা 16ই ডিসেম্বর পূর্ণাঙ্গ বিজয় পেয়েছি। আমার সবচেয়ে অহংকার, সবচেয়ে গর্ব এটাই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যদি সৃষ্টি না হতো তাইলে এই দেশের স্বাধীনতা আসতো না। আর আমরাও মুক্তিযোদ্ধা হিসাবে অহংকার গর্বিত হইতাম না। পাশাপাশি আমার সবচেয়ে বড় গর্বের বিষয় যে কমান্ডার আব্দুল মতিন যাত্রাবাড়ির, তিনি যে আমাকে আরো দলবল আরো কয়েকজনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিয়ে গেছে। সে যদি সেদিন এই অংশগ্রহণের কাজটা না করতেন তাহলে আমিও মুক্তিযুদ্ধ হইতে পারতাম না। আমি তার রুহের মারফত কামনা করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে, বঙ্গবন্ধুকে যেন বেহেশত নসিব করে। দেশ স্বাধীন হওয়ার পরে একটু না বললেই হয় না, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার আহ্বানে, তার ইশারায়
আমরা মুক্তিযোদ্ধার একটা সম্মানের স্থানে আসছি, যে সম্মানটা হলো আমরা মুক্তিযোদ্ধারা একটা ভাতা, মানে অনারিয়াম সম্মানী ভাতা দেয়, অনারিয়াম সম্মানী ভাতা দেয়। এই ভাতাটা বর্তমানে 12,000 টাকা হয়েছে। তার উপর আমরা রাষ্ট্রীয়ভাবে মানুষ মরণশীল, আমাদেরকে মরতেই হবে, আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে একদিন যেতে হবে। সেই বিদায়টা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বিদায় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। এইটি হলো সবচেয়ে গর্বের বিষয়। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। তার সশস্ত্র লক্ষ লক্ষ কোটিবার তাকে সালাম জানাই। আমি আমার পিতামাতার অত্যন্ত সবার বাবা মার সন্তানরা সবচেয়ে আদরেরই হয়, কিন্তু আমি মনে করি আমি একটু এক্সট্রা। এই কারণে বলি যে আমার পূর্বে আমার একটা ভাই একটা বোন মারা গেছে, এরপরে আমার জন্ম। ওই হিসাবে আমাকে খুব আমার মা বাবা আমার দাদি তারা খুব নজরে রাখতো। তো মুক্তিযুদ্ধে যেদিন যাব অংশগ্রহণ করবো আর কি, তো হঠাৎ মাকে তো আর বলি নেই, হঠাৎ মারে বলতেছে, মা চাইলে না পয়সা দাও। কি করবো বাবা? আমি সিগারেট খাবো। তোমার সিগারেট আনাই দিই। আমার মা জানতো আমি সিগারেট খাই, কিন্তু বাবা জানতো না। সিগারেট আনাই দিই। আমি না মা আমার কাছে দাও, আর তুমি আমার ভাত দাও। তো মা ভাত হইছে, তোমার এই হয় নাই, তরকারি সবজি হয় না, এতে তোমার একটা মাছ বাইজে দিই, তুমি মাছটা খাও, বসে বসে খাও, পরে আবার দুপুরে ভাত খেয়ে। তখন বাজে 11টা। আমার উদ্দেশ্য হলো এরা তো এইসব বসে রয়েছে, আমার তো টাইম হয়ে যেতেছে, আমরা তো রওনা দেবো। তো যাওয়ার সময় তারপর মা দ্রুত একটা মাছ বাইজে দিল, মাছ দেওয়ার পর ভাত খেলাম। জামা কাপড় আগেই সরাই দিছি, লুঙ্গি আর গেঞ্জিটা গায়ে দিয়ে রুট পাড়ে ওই পাড়ে গেছি। ওইখানে আমার এক বন্ধু আছে, ওই শাহজাহান করে নাম ছিল, এদের বাড়ি থেকে আমরা একত্র হবো, ঠিক ওইখানে গিয়ে একত্র হয়েছি। একত্র হয়ে আমরা যখন যুদ্ধে যাই, এরপরে যখন যাত্রা করে চৌরাস্তায় আসছি, চৌরাস্তা থেকে আমাদের বাড়িটা তখন দেখা যেত একটা নিম গাছ আসলে উঁচু। ওই নিম গাছে তাকাইছি, পরে আমার দুই চক্ষু পুরা শরীরটা ভিজে গেছে, যে আমি কোথায় যাইতেছি বা কি করতেছি, মুখে কোনো সাউন্ড নেই। যা হোক, আমরা যখন নৌকাটা যাই, যখন বর্ডারের দিকে যাই, সারাদিন নৌকা চলছে। আপনারা বিশ্বাস করেন কিনা যায় না, ভুলে আমাদের নাস্তা পানি রেখে গেছে। নৌকা যে ছেড়ে গেছে, আমাদের কমান্ডার সব ভুলে ওই বাসায় নাস্তা পানি রেখেছে, মনে করছে রাস্তায় উঠছে। মানে খাওয়ার সময় সবই পায়, নাই। পরে এই পানি খাইতে এই পানি খাইয়ে তখন সারাটা দিন পার করছি। আমরা গিয়া চান্দিনাগা পৌঁছলাম। চান্দিনাগা বর্ডার পাড়ে ইন্ডিয়াতে গেলাম। মুক্তিযুদ্ধের সময় ওইখানে আমাদের খাবার, এই যে মেজু ভাইয়েরা আছে, তখন লঙ্গরের দায়িত্ব আসলো, স্পেশাল যে খাওয়াইছে, তারপরও পোকালা ওই সবজি আর ওই ধুলাবালুওয়ালা রুটি স্পেশাল খাওয়াইছে। চাটা একটু ভালো পাইছি। এইভাবে আমরা ওইখানে খাওয়া দাওয়া করছি। খাওয়ার কষ্ট, এই সকালে হয়েছে তো দুপুরে নাই, দুপুরে আছে তো রাত্রে নেই। আর গভীর জঙ্গলে, বিশ্বাস করবেন কিনা যায় না, আমি শুয়ে রয়েছি, আমরা রয়েছি সাপ, একরকম সবুজ সাপ আছে, টিয়া পাখি এরকম কালারের, এই গাছের থেকে গেছে যে হনুমান মানর তো আছেই, অভাব নাই। ওইখানে আমরা রাত্রি যাপন করছি, থাকছি। যদিও আমাদের ওইখানে ক্যাম্পে অজস্র অস্ত্র শস্ত্র ছিল, কোনো জিনিস হানা করতে পারেনি, কিন্তু সিনারি গুলো খারাপ। এখান থেকে যখন আমি ট্রেনিং সেন্টারে গেলাম, ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে ওইখানে যে খাওয়ার কষ্ট, মানে সকালে 2টা রুটি বানাইলে দুপুরে খামো কিছুই হয় নাই, আবার ট্রেনিং এ যেতে দিব, না খাইয়ে আবার গেছি। এইভাবে আমরা লম্বা হয়ে গেছিলাম। এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা ওই পালাটানা ট্রেনিং ক্যাম্পে এক সময় ওই লঙ্গরখানা, যেটা পাকশালা, তারপরে যেখানে স্টুডেন্ট সব জ্বালাই দিছিল, এগুলো থাকবো না, আমরা খাইলাম না, ক্ষুধার জ্বালায় আর কি, এরকম ক্ষুধা ছিল। আমরা এই করছি। তো একদিন সন্ধ্যা রাত্রে বা খানা তো সন্ধ্যায় হয়ে যায়, তো ডাউল দিছে, ডাউলের মধ্যে ওই কুমড়া, মিষ্টি কুমড়া সবকিছু মিলাই ডাউল করে খাইতেছি। বাইরে বসে বসে খাই,
আলো বাতি তো নাই, খাওয়ার সময় মুখে দিছি, মুখে দিয়ে একটা জিনিস ক্যাচ করে আওয়াজ হইলো পরে মুখে হাত দিছি, হাত দিয়ে দেখি হাতে বাইর করে দেখি ওই যে কুয়ার মধ্যে একরকম ব্যাং হইতো, 4 পাও এরকম খোলা রাখতো কুয়ার মধ্যে, ওই আমরা ইটা ডিলা মারতাম, ওই ব্যাং কামড় দিছি, ওই ব্যাংটা ফালাইয়া পরে বাকি খাবার খাইছি, এভাবে খাইছি। আমরা চলার পথে, আমি না মুক্তিযোদ্ধারা যারা আছে চলার পথে এই খাবার, থাকা, বাথরুম করা বহুত কষ্টের ছিল, যেটা বোঝায় এটা বলা যাবে না। যখন আমরা এসে যুদ্ধক্ষেত্রে আইছি, যখন আমরা যে ক্যাম্প করছি যার এলাকায়, এখানে এসে একটু আমাদের নিয়মিত খাদ্য খাবার করছি, আমাদের জনগণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, অনেক জায়গাতে গোস্ত খাসিও দিছে, মুড়িও দিছে, আবার ওর মধ্যে আমরা আলুর ভর্তাও খাইছি। কোনো সময় ওই রেখে চলে গেলে এক স্থান থেকে অন্য স্থানে গেলে সেদিন আর খাবার আমাদের জন্য, কারণ আমরা ছিলাম গোপনীয় লোক, আমরা প্রকাশ্যে একটা দোকানে ঢুকে খাইতে পারি না, একটা হোটেলে গিয়ে খাইতে পারি না, আমরা তো গোপন। কারণ ওই যুদ্ধক্ষেত্রটা এমনই আমাদের ওই সময় ছিল যে যোদ্ধারা এইরকমই যে শত্রুর জায়গায়, শত্রুর এখানে স্থান নিয়ে শত্রুকে ধ্বংস করা, তাহলে কত কঠিন ব্যাপার। তাহলে আমরা যদি প্রকাশ্যে যদি আমরা একজনের গরু চুরি করি, প্রকাশ্যে যদি একজনের খাসি নিয়ে এসে পড়ি, প্রকাশ্যে যদি একটা হোটেলে গিয়ে খাই, তাহলে তো আর আমরা ওই মুক্তিযুদ্ধ হইতে পারলাম না, তো আমরা জেনে গেল গা, শত্রুপক্ষ তো জেনে গেল গা যে আমরা, যার জন্য আমাদের সকলেরই খাবারের, থাকার, 9টা মাস যারা যুদ্ধে ছিল, কাঁধে যাদের অস্ত্র ছিল, তাদের কোনো পায়ে মাটি, কাদা মাটি, গেছি দৌড়ে ওই ধান ক্ষেতের ধান কাইটে নিয়ে গেছে গা কাদা, এই কাদার মধ্যে কাদা মাটি এই ঘুমাই গেছি গা, অস্ত্রটাও মুখে রয়েছে, ঘুমাই গেছি গা। দেশটার স্বাধীনতা, দেশটার বিজয় এত সহজ হয় না। এই দামাল ছেলেরা সেদিন আমরা যেভাবে এটার পিছনে রুটে ছিলাম, আমাদের গ্রামের মা বোনেরাও আমাদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুক্তিযোদ্ধাদের তাদের কন্যাদের সাথে রাত্রে ঘুম পাড়াইছে, যেগুলো অন্য শত্রুরা সামরিক বাহিনীর লোকেরা অনেক সময় হামলা দিয়ে দিত, না বুঝতে পারে যে মুক্তিযোদ্ধারা এখানে লুকায় আছে, এই সাহায্য সহযোগিতা করছে। সর্বমোট এই দেশের জনগণ যদি আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা না করতে, তাহলে আমরা এই তৎকালীন শত্রুর দেশে আমরা ঢুইকা এই যুদ্ধ এইভাবে করতে পারতাম না, আমরা এইভাবে তাদেরকে ধ্বংস করতে পারতাম না, আমরা তাদেরকে অতি সহজে তাদের এই দেশ ত্যাগ করাইতে বাধ্য হইতে পারতাম না, যদি আমাদের এই জনগণ, আমাদের এই এলাকার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে। এই বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধা ভাইদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।